আপকি আদালতে বিজেপির ওপরে অভিযোগ হলো যে এদের সরকার চাপে পড়ে সিজ ফায়ার ঘোষণা করেছে। সুধাংশুজি, গোটা দেশবাসীর মনে এই প্রশ্ন রয়েছে, ভারতীয় সেনা যেভাবে পরাক্রম দেখালো, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম তছনছ করে দিল। এইমাত্র দেখলাম কিভাবে পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করে দিয়েছে, জঙ্গিদের ডেরা ধ্বংস করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে যখন সেনা ভালো জায়গায় ছিল, ভারত সুবিধাজনক জায়গায় ছিল, ঠিক তখন সিজ ফায়ার হলো। এখন প্রশ্ন হলো, এই সিজ ফায়ার কি আমেরিকার প্রেসারে হলো, ট্রাম্পের প্রেসারে হলো? দেখুন, প্রথম কথা হলো যে ভারত সরকার সিজ ফায়ার শব্দটা ব্যবহার করেনি। ওনারা তো বলেছেন যে এটা একটা অপারেশনাল ব্রেক, মানে এটা যুদ্ধবিরতি নয়, একটা সাময়িক বিরতি। যেমন আপনারা টিভিতে বলেন না, একটা কমার্শিয়াল ব্রেক নিয়ে নিচ্ছি। তাহলে ব্রেকের পর কি হবে, কি ব্রেকিং আর কি রেকিং হবে, তো পিকচার এখনো বাকি আছে। দ্বিতীয় কথা, প্রশ্ন তারা করছে যারা শুরু করতেই পারেনি। 26/11 হামলার পরে ওই সময় এয়ারফোর্সের চিফ ফালি হোমি মেজর সাহেব তো 2016-তে লিখেছিলেন, ভারতের এয়ারফোর্স তো স্ট্রাইক করার জন্য প্রস্তুতি ছিল, কিন্তু মনমোহন সিং সরকার সুযোগই দেয়নি। যারা শুরু করতেই পারেনি তারা আজকে আওয়াজ তুলছে যে শেষ না করে মাঝপথে থেমে গেলে কেন। এখন তাদের আমি উত্তর দিতে চাইব। দেখুন, এই যে অপারেশন সিঁদুর হয়েছে, গোটা বিশ্বের মধ্যে এটা একটা অন্য ধরনের অপারেশন, আর এটা ভারত সম্পর্কে একটা ধারণাকে বদলে দিয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেছেন, আমরা 3টে ক্লিয়ার অবজেক্টিভ দেখেছি, প্রত্যেক অপারেশনের একটা অবজেক্টিভ থাকে। আমরা কি অ্যাটেন্ড করেছি আপনি দেখুন, 2016-তে যখন উরির পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তো আর্মি গিয়ে ল্যান্ড রুট দিয়ে অ্যাটাক করেছিল। কোথায়? জঙ্গিদের ঘাঁটিতে। 2019-এ যখন বালাকোট হলো, তখন তারা আর্মি লেভেলে প্রস্তুত ছিল, সতর্ক ছিল। তখন এয়ারফোর্স গিয়ে অ্যাটাক করলো। কোথায়? লঞ্চ প্যাডে। একটা স্টেপ এগিয়ে গেল, ক্যাম্প থেকে লঞ্চ প্যাডে চলে গেল। তো এইবার গেল যখন আর্মি এয়ারফোর্স সবকিছুই ছিল, এইবারও নো কন্ট্যাক্ট ওয়ার, সোজা মিসাইল গিয়ে ওদের 9 থেকে 10টা জায়গা একসঙ্গে ধ্বংস করেছে। আর প্রথমবার গিয়ে জৈশে মোহাম্মদ আর লস্করে তৈবারের হেডকোয়ার্টার্সে ডিস্ট্রয় করেছে, যেখানে 100 থেকে 150 মতো লোকজন মারা গেছে। এখন আপনি তো বুঝতেই পারছেন যে স্টেপ বাই স্টেপ ভারত এগিয়ে গেছে। আমরা নিউ নর্মাল চালু করে দিয়েছি, যেটা প্রধানমন্ত্রীজি বলেছেন। সেকেন্ড থিং, এটা বিশ্বের একমাত্র সুযোগ যেখানে একটা নিউক্লিয়ার পাওয়ার নেশনের ভিতরে ঢুকে কেউ স্ট্রাইক করে এসেছে, মানে নিউক্লিয়ার ব্লাফ শেষ। তৃতীয়ত, যে স্টেট আর নন স্টেট অ্যাক্টরসদের মধ্যে যে মুখোশটা ছিল, যে পর্দাটা ছিল, সেটাও সরিয়ে দেওয়া হয়েছে। এখন সোজা বলে দেওয়া হয়েছে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন বিকানেরে, রক্ত বইছে না, শিরায় শিরায় সিঁদুর বইছে। আর 7ই মে দিনটা যেন কি ছিল? 7ই মে তো মঙ্গলবার ছিল। তো ভারতের সেনা যেটা করে দেখিয়ে দিয়েছে না, আমি এই একটাই লাইনে বলতে চাইবো যে লাল দেহ লালি লসে अरुधरी लाल लंगूर और वज्र देह दानव दलन, जय 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 कपिसूर और मंगलवार की रात को ऑपरेशन सिंदूर। এখন কিন্তু সুধাংশুজি, কংগ্রেসের নেতা বলছেন যে সিন্দুরের সওদা করা হয়েছে, আমেরিকার বাবা ওয়ার বন্ধ করে দিল। আমাদের সেনারা দেখিয়ে দিয়েছেন যে मन में है धैर्य और तन में प्रचंड शौर्य, बन चंद्रगुप्त मौर्य प्रलय मचाएंगे। महाराणा और शिवा की संतति कहाते हम शीश कट जाए भले झुकने न पाएंगे। बार बार छेड़िए न भारत स्वाभिमान को, अन्यथा बाद में बहुत पछताएंगे। सौगंध मां भवानी की उठेगी ललकार, जब आपके घरों पे चील कौए मंडराएंगे। এখন শুনুন, তারপর তো কিছু তো ব্যাপার ছিল। আমরা তো বলছি না, ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে যে কোনো জাহাজ গিয়েছিল আমেরিকা থেকে, যেটা নিউক্লিয়ার লিকগুলোকে চেক করতে গিয়েছিল। ভারত সরকার তো বলছে আমাদের কাছে কোনো খবর তো নেই সেরকম, কিন্তু হতে পারে আমেরিকার কাছে আরো ভালো খবর ছিল, কারণ আমেরিকার সেনা ওখানে থাকতো। হতে পারে ওরা এটাও জানে কোথায় কোথায় পাকিস্তানের নিউক্লিয়ার ইনস্টলেশন আছে। আর 9 আর 10 রাত্রে যে ধ্বংসলীলা চলেছে, তারপর তো ওনারা হয়তো ফোন করেছেন। এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই না? হয়তো পাকিস্তান বলেছে, আমেরিকা দাদা আমাকে বাঁচান এসে। তখন দাদা বলল ঠিক আছে, ক্ষমা চেয়ে নাও। তো ওনারা পরের দিন ফোন করার চেষ্টা করে। তো আমি শুধু এটাই বলতে চাইবো যে আপনারা একটু গভীরে গিয়ে একবার ভাবুন। 9ই মে ভাইস প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হলো যে অ্যাবাউট দ্য ইন্ডিয়ান পাকিস্তান কনফ্লিক্ট, তো ওনার এটাই স্টেটমেন্ট ছিল যে দিস ইজ নান অফ আওয়ার বিজনেস।
তাহলে 24 ঘন্টার মধ্যে কি এমন হয়ে গেল যে আমেরিকান রাষ্ট্রপতির বয়ান এলো আর তাতে নিউক্লিয়ার অ্যাঙ্গেল নিয়ে আসা হলো? এবার আপনি গোটা টাইমলাইনটা দেখুন। রাত 2:30টার সময় শাহবাজ শরীফকে জানানো হলো 9-10 তারিখের রাতে নূর খান এয়ারবেস ডিস্ট্রয় হয়ে গেছে। মর্নিংয়ে উনি যোগাযোগ করার চেষ্টা করেন। 10ই মে 1টার সময় ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন ভারতকে অ্যাপ্রোচ করেন। আর এটা পাকিস্তানও ডিনাই করেনি যে তাদের ডিজিএমও প্রথম কথা বলা শুরু করেছিল। এতে কোনো কিন্তু ব্যাপার নেই। এটা ঠিক হয় যে রাত 3:30টার সময় 2 ডিজিএমও কথা বলবে। 3:35 মিনিটে দুজনের কথা হয়ে যায়। কথা শেষ হওয়ার পর মোটামুটি 4:15টার সময় ভারত সরকার জানিয়ে দেয় যে 5টার সময় এর প্রেস কনফারেন্স হবে। 4:35 মিনিটে ডোনাল্ড ট্রাম্প টুইট করলেন। এখন আমি বলতে চাইব, যদি ট্রাম্প সাহেবের কথা মানতে হয় তাহলে পুরো মানুন, কারণ ট্রাম্প সাহেব তো নিউক্লিয়ার অ্যাঙ্গেলও নিয়েও এসেছেন। আর যদি এই কথা মেনে নেওয়া হয় তো যারা বড় বড় এক্সপার্ট রয়েছেন, যেমন টম কুপার রয়েছেন আর জন স্পেন্সার রয়েছেন, ওনারা বলেছেন যে সারগোধার কাছে ওদের নিউক্লিয়ার সাইট রয়েছে, ওটার এন্ট্রি আর এক্সিট পয়েন্ট ড্যামেজ হয়ে গেছে। নিউক্লিয়ার ওয়েপন কোনো শপিং মলের মতো করে তো ওপেন করে রাখা হয় না। ওটা মাটির অনেক নিচে, 10-20 মিটার নিচে, মেবি 30 থেকে 40 মিটার নিচেতে বাংকার বানিয়ে সেটাকে রাখা হয়। আর তার মধ্যে দুটোই পয়েন্ট থাকে, এন্ট্রি আর এক্সিট পয়েন্ট। ইন কেস যদি এটা মনে করা হয়, আমি বলছি না, ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে ধরনের খবর এসেছে, যদি এই ধরনের লিকেজ হয়ে থাকে বা লিকেজ হওয়ার সম্ভাবনা হয়ে থাকে, কারণ শোনা গিয়েছিল কোনো জাহাজ গেছে। আর এটা বুঝুন, 14ই মে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের প্রেস কনফারেন্সে এটা জিজ্ঞাসা করা হয়েছিল, যে কোয়েশ্চেন করা হয়েছিল যে আমেরিকার কোনো জাহাজ কি পাকিস্তানে গিয়েছিল লিকেজের খোঁজ করতে। তখন ওরা বলতে পারতো এটা একদম ভুল কথা। ওনারা বলেন যে এই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের এখতিয়ারে নেই। যদি মেনেও নেওয়া হয় যে বিপদের সম্ভাবনা রয়েছে, আপনি জানেন যে সারগোদা ভারত থেকে কত দূরে? সীমান্ত থেকে মাত্র 177 কিলোমিটার, অর্থাৎ দিল্লি থেকে মথুরার থেকে বেশি দূরত্ব। ভারতের সীমা থেকে সারগোদা কম দূর। তো ইন কেস অফ এনি ইভেন্চুয়ালিটি যা কিছু ঘটতে পারতো, তো এটা কি ছিল তা সুরক্ষা বিশেষজ্ঞদের ওপরই পুরোপুরিভাবে ছেড়ে দেওয়া উচিত। ওটাই বেটার হবে। এখন যদি ট্রাম্প সাহেবের বয়ান মানতে হয় তাহলে পুরো মানুষ তখন তো বলছে না, ওই প্রথমে যেটা বলেছে আর কি। এখন ডোনাল্ড ট্রাম্পও 15 তারিখে বলে দিয়েছেন যে মিডিয়েশন ওয়ার্ড উইথড্র করে নিচ্ছেন। ওনার সোজা বক্তব্য যে আই হ্যাভ নট ডান ইট, আই অনলি হেল্প। আর ট্রাম্প যখন এটা মেনে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে কংগ্রেসের নেতা যারা রয়েছেন ওনারা বলছেন যে ট্রেড ডিল দিয়ে ভয় পাইয়ে দিয়েছে, মোদিজিকে ধমকে দিয়েছে। কংগ্রেসের নেতাদের জানা আছে, মাত্র 1.5 বছর আগের কথা, কংগ্রেসের নেতা বিরোধী রাহুল গান্ধী বিদেশে গিয়ে কি বললেন? Why the defenders of democracy, Britain and America, are silent and that they are not interfering in India? মানে সোজাসুজি উনি বলছেন যে আমেরিকার ইংল্যান্ড এখানে এসে হস্তক্ষেপ করুক, আর ওরাই আজ প্রশ্ন তুলছে। কিন্তু ট্রাম্প সাহেব 2024-এ ডোনাল্ড ট্রাম্প when he was running for presidential election মোদিজির ব্যাপারে কি বলেছিলেন? যে মোদিজি মনের দিক থেকে খুব ভালো মানুষ, কিন্তু রাজনীতির দিক থেকে খুবই টাফ। ট্রাম্প এটাও বলেছিলেন যে সাহেব, আমি এটা বলেছি যে কোনো একটা ওনাকে বড্ড বিরক্ত করা দেশ আছে, আর উনি এটাও বলেছিলেন যে ইউ ক্যান গেস হুইচ কান্ট্রি ইট ইজ। আমি চাইলে ওদের বোঝাতে পারি। তো মোদিজি বলেন তার কোনো দরকার নেই, আমরা অনেকবার বুঝিয়েছি আর আগামী দিনেও সম্পূর্ণভাবে বোঝাতে আমরা পারবো। এখন আপনি আসুন। দেখো, যে বয়ান রয়েছে যার উল্লেখ আপনি করলেন, এটা আমি চেক করেছি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বয়ান রেকর্ডে অ্যাভেলেবল আছে, যে কেউ দেখে নিতে পারেন। এর মধ্যে সবাইকে দেখিয়ে দিচ্ছি সুধাংশুজি, এতে আর কি। हाथ कंगन तो आरसी क्या, पढ़ लिखे को फारसी क्या। We have a very good relationship. He's the nicest human being. But we had a couple of occasions where somebody was threatening India. I said, let me help. I'm very good with those people. Let me help. I will do it. I will do it. Then I will do anything necessary. We've defeated them for hundreds of years. Wow. He was talking about a certain country. Okay? Yeah. You can probably guess the country. Yeah. Can't fathom which. You know the country. Yeah. But I said, whoa, what happened there? What happened? উনি মোদিজির ব্যাপারে বলেছিলেন, উনি বলেছিলেন যে না আমি নিজেই সামনে নেব, আপনি চুপ থাকুন। আমি এই জন্যই বলছি। আচ্ছা, ট্রাম্পের আরও একটা বয়ান দেখুন 8ই মেতে। 7ই মে আমরা ওইসব করেছি। 8ই মেতে ট্রাম্পের বয়ান রয়েছে, এখন যে টিট ফর ট্যাট রয়েছে সেটা করে দিয়েছে, এবার থেমে যাওয়া উচিত। খুব গম্ভীর বক্তব্য। টিট ফর ট্যাটের মানেটা কি হলো? নাম্বার 1, ইট ইজ অ্যান অ্যাকসেপ্টেন্স দ্য পেহেলগাঁও ইজ ডান বাই পাকিস্তান। টেট। আর ট্যাটের মানে হলো ইন্ডিয়া উচিত শিক্ষা দিয়েছে, আপনাদের যা করার করেছেন, এবার শান্ত হয়ে যান। এই বয়ানটা তো মেনে নিন। না এটাও মানবো না।
আর ওটাও মানবো না। ঠিক আছে, তারপর ট্রাম্প কি বললেন, 1000 বছর ধরে ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে লড়াই রয়েছে, কিন্তু ভাই পাকিস্তান তো 75 বছর আগে তৈরি হয়েছে। এটা তো পাকিস্তানে বলা হয় যে 1000 বছর আগে ছিল। ইভেন কাশ্মীরে ইসলামের সূচনা 1339-এ শাহ মীরের আমলে হয়েছে, ঠিক তো? তার আগে তো ইসলামের কোনো চিহ্নই ছিল না কাশ্মীরে। হ্যাঁ, যারা পাকিস্তানি থিওরি পড়ানোর চেষ্টা করে যে 1000 বছর আগে থেকে ছিল, ঠিক আছে, আমি দর্শকদের জন্য অবগত করার জন্য বলছি, আমরা 2025 সালে রয়েছি। 1000 বছর আগে একটা ঘটনা হয়েছিল যে 1025-এ সোমনাথ ধ্বংস হয়েছিল। আর আফসোসের ব্যাপার হলো, স্বাধীন ভারতে যখন সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণ হলো তখন অনেক লোকের এর বিরুদ্ধে ছিল, আমাদের তৎকালীন প্রধানমন্ত্রীও। আর মজার কথা হলো যে পাকিস্তান এর সঙ্গে নিজেকে জড়িয়ে নেয়, আর মেহমুদ গজনি এটা করেছিল, আর ওরা নিজেদের মিসাইলের নাম গজনি রাখে। তো আপনি বুঝুন, উনি এটা বলছেন যে যখন এর অর্থ ট্রাম্প বুঝতে পারছেন যে এই যে বিষয়টা কতটা গভীর পর্যন্ত রয়েছে। আর এখানে একটু আধটু এই ব্যাপারও রয়েছে যেটা আসিফ মুনিরও বলেছে, যে 2 নেশন থিওরি ছিল। দেখুন, এটাও বেশ মজার ব্যাপার, তাই না? যখন পাকিস্তানের সেনাপ্রধান বলছে, মানে দোষী নিজে বয়ান দিচ্ছে, তাও দোষ অন্যকে দেওয়ার জন্য এখানে লোকজন বসে রয়েছে। আরে ভাই, যখন অভিযুক্ত স্বীকার করলো আমরা করেছি, তারপর তো কথাই শেষ হয়ে গেল, তাই না? সুধাংশুজি, অভিযোগটা হচ্ছে যে ভারতের বিদেশ মন্ত্রী পাকিস্তানকে আগেই জানিয়ে দিয়েছিল যে আমরা তোমাদের উপর হামলা করতে চলেছি আর জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করতে চলেছি। আর এই কারণে, এটা রাহুল গান্ধীর বয়ান, এই কারণে আমাদের অনেকগুলো প্লেন নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। বারাক ওবামা সাহেব, উনি ওনার বই প্রমিস ল্যান্ডে লিখেছেন, মনে হয় পেজ নাম্বার 41, পরে গিয়ে আবার চেক করে নেবেন, রাহুল গান্ধীর ব্যাপারে উনি বলেছেন রাহুল গান্ধী এমন একজন ব্যক্তি যিনি নার্ভাস থাকেন, এমন একজন স্টুডেন্ট যে নিজের টিচারকে ইমপ্রেস করার খুব চেষ্টায় থাকেন, ঠিক তো? এটা দেখানোর জন্য চেষ্টা করেন যে উনি অনেক কিছু জানেন, কিন্তু বাস্তবে উনি সেটা জানেনই না। তো আমার মনে হয় এই যে বয়ানটার কথা আপনি বলছেন যে উনি এটা বলার চেষ্টা করেছেন, তো এটা কোথাও না কোথাও ওই ভাবনা থেকে এসেছে বলে আমার মনে হচ্ছে। ওনার এই ব্যাপারে তথ্যের অভাব রয়েছে, আর তথ্যের অভাবে রাহুল গান্ধীও প্রায় এই ধরনের কথাবার্তা বলে থাকেন। এস জয়শঙ্করের ব্যাপারে কংগ্রেসের নেতারা আমি একটা বলছেন ব্যাপারে যে স্পষ্ট উনি করে খুব দিতে চাই, ভীতু, বিশ্বাসঘাতক। আমি একটা স্পষ্ট করে বলে দিই। প্রথম কথা, এই বিষয়টা বিদেশ মন্ত্রণালয়ের সমিতিতে বিদেশ সচিবকে দিয়ে বলানো হয়েছে। আর ওই দিন 19শে মে বৈঠক হয়েছিল, আমিও সেখানকার সদস্য। ওই দিন সবচেয়ে বেশি উপস্থিত ছিল, 24 এমপি উপস্থিত ছিল। ওখানে কংগ্রেসের যারা ছিল ওনাকে গিয়ে বলা উচিত ছিল। যেটা হয়েছে, রাত 1:30টার সময় যখন অপারেশন সমাপ্ত হয়েছে, 1:05 মিনিটে শুরু হয়েছে আর 1:27 শেষ হয়েছে, এর 2 মিনিট পর পাকিস্তানকে বলা হয়েছে আমরা এটা করেছি, আপনাদের জঙ্গি ঘাঁটিগুলো ডিস্ট্রয় করে দিয়েছি। আমরা আপনাদের কোনো নাগরিকের বাড়িতে আক্রমণ করিনি, আপনাদের কোনো এনার্জি বা ইনস্টলেশনের উপরে আক্রমণ করিনি, আপনাদের মিলিটারি ইনস্টলেশনের উপরে আক্রমণ করিনি। আমাদের যা করা ছিল আমরা করে দিয়েছি, আপনারা যা করেছিলেন তার জবাব দিয়েছি। এখন যদি এই ব্যাপারটা আগে নিয়ে যেতে চান তাহলে আপনারা এগোতে পারেন, নয়তো আমাদের দিক থেকে মামলা শেষ হয়ে গেছে। ওনারা জবাব দেননি, তারপর দিয়েছিল। কি কারণ জানেন? জয়শঙ্করজি কেন বলেছেন যে আজকের ভারত মোদিজির নেতৃত্বে এমনটাই, ভিতরে ঢুকেও যায়, মেরেও আসে, আর মারার পর বলেও দেয় যে আমি মেরে দেখিয়ে দিয়েছি, লুকিয়ে চুরিয়ে মেরে আসিনি আমি। আমাদের যারা এমপি ডেলিগেশন যাচ্ছেন, তো ভেতরেও ঢোকে, মেরেও আসে, আর সেটা জানিয়েও দেয়, তারপর গোটা বিশ্বকেও জানিয়ে দেয় যে আমরা এই করে দেখিয়েছি। কিন্তু রাহুলজি বেশ অ্যাগ্রেসিভ। উনি বলছেন যে মোদিজির এই রক্ত শুধু ক্যামেরার সামনেই গরম হয়। দেখুন মোদিজি, আমি আপনাকে বলেছি, স্টেপ বাই স্টেপ যেভাবে কাজ করে দেখিয়েছেন, এই যে স্টেটমেন্ট যেটা প্রধানমন্ত্রী যে দিয়েছেন, এর আগে জঙ্গি হামলার ঘটনায় এই ধরনের স্টেটমেন্ট শুধু আমেরিকার রাষ্ট্রপতি দিয়েছেন। মনে করুন 9/11-র পর জর্জ বুশ বলেছিলেন যে বিশ্বের যেখানেই লুকিয়ে থাকুক না কেন সেখানে গিয়ে খুঁজে মারবো আমরা। আর মোদিজি বলেছেন শুধু পৃথিবী কেন, আকাশে লুকোলেও সেখানে গিয়ে আমরা মারবো। এতে আমাদের সম্মান বজায় থেকেছে। আরও শুনুন, মোদিজি বলেছেন মাথা ঠান্ডা রাখতে, আর রক্ত গরম। মাথা ঠান্ডা রাখলে জানেন তার কি প্রভাব পড়ে? এখন দেখুন কি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই এটা বলেছেন অন রেকর্ড, 9 আর 10 তারিখের মধ্যবর্তী রাত্রে আমার সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির আমায় রাত 2:30টার সময় জাগায় আর বলেন যে প্রধানমন্ত্রী সাহেব, হিন্দুস্তান আমাদের বেশ কিছু এয়ারবেসে অ্যাটাক করে দিয়েছে, আর নূর খান এয়ারবেসেও মিসাইল এসে পড়েছে। এটা ঠান্ডা মাথায় গরম রক্ত দিয়ে করা কাজ।
আর প্রধানমন্ত্রী মোদিজি যে স্ট্র্যাটেজির সঙ্গে এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছেন না, এই চীনের যে মিসাইল প্রস্তুতকারক কোম্পানি রয়েছে না PL-15, ওটা গিয়ে চেক করবেন একবার। ওটার নাম হলো অ্যাভিক্স, অ্যাভিয়েশন কর্পোরেশন অফ চায়না না কি যেন একটা এরকমই, চেংডুতে। তার শেয়ার পড়েছে 9%। এবার শুনুন, ওদের যে ওই যে প্লেন রয়েছে J-17, ওই প্রস্তুতকারক সংস্থার শেয়ার পড়েছে 12%। পাকিস্তানের শেয়ার পড়েছে 7 থেকে 8%। শুধু তাই নয়, এরপর যেটা হয়েছে চীনে সবকিছু গভর্নমেন্ট কন্ট্রোলড, তো ওনারা শেয়ার তোলার অনেক চেষ্টা করেছিলেন, তাও ওনাদের ডিফেন্সের যে স্টক রয়েছে 6% পড়ে যায়। আপনি একবার ভাবুন যে কোন স্টাইলে আর কতটা গুরুত্ব দিয়ে কাজ করা উচিত, আর কোন উচ্চতায় দেশকে নিয়ে গিয়ে কাজ করা উচিত, সেই ব্যাপারে প্রধানমন্ত্রী মোদিজি অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করেছেন। লোক তো এটাও বলছে যে যতগুলো ওয়েপন ইন্ডিয়া তৈরি করেছিল সে সবগুলো টেস্ট করে আপনাকে আরো একটা দেখে উদাহরণ বলছি, কতটা গুরুত্ব দিয়ে কাজ করেছেন সেটা বলছি। আপনি হয়তো দেখেই থাকবেন যে ওখানে একজনের কি বেশ নাম ছিল, মনে হয় হাফিজ সাইফুল্লাহ, যে 2006 সালে টেররিস্ট ক্যাম্পে CRPF ক্যাম্পে অ্যাটাক করেছিল, এবং আরও অনেক অ্যাটাকে ওর নাম উঠে এসেছিল। ওই RSS হেডকোয়ার্টারেও করেছিল, অজ্ঞাত কোনো ব্যক্তি তাকে মেরে দিয়েছে। এখন দেখুন, যেটা হয় যখন ওখানে সরকারের প্রভাব বেশি হওয়ার বদলে সরকারের ক্ষমতা তলানিতে চলে আসে না, তখন এইরকম কিছু হয়ে থাকে। আমাদের এখানে যারা করেছে, সেই অজ্ঞাত লোকগুলো কি আপনারই পার্টির ছিল? আমি জানি না কে মেরেছে, আমি বলছি যে কি হয়ে থাকে। আপনাদের মধ্যে যারা উত্তরপ্রদেশে আর মধ্যপ্রদেশে থাকেন, তো বুন্দেলখণ্ডে একটা আলহা গাওয়া হয়, আলহা উদেলের নাম হয়তো শুনেছেন। তো আলহাতে একটা লাইন রয়েছে कि बड़े लड़ैया मोहबे वाले जय की मार सही ना जाए और एक का मारे दुई मर जावे तीसर खौफ खाए मर जाए। তো একবার দেখুন, এই একটা অপারেশন হয়েছে, জৈশে মোহাম্মদ, লস্করে তৈবা ফিনিশ। এখন জানি না কিভাবে মারা গেছে, আমরা কি করে জানবো সেসব? ব্রহ্মসের ব্যাপারে আমি কমেন্ট দেখেছি, পাকিস্তান বলেছে যে মোদিজি আমাদের একটা ব্রহ্মস পাঠিয়ে দিন, কত দাম? উনি বলেছেন ঠিকানা বলে দিন, ফ্রিতে পাঠিয়ে দেবেন। না 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 না, মনে করে দেখুন, জৈশে মোহাম্মদের যে হেডকোয়ার্টার্স আছে ওটার নাম মার্কাজ সুবহান আল্লাহ। তো মোদিজি এমন ব্রহ্মস পাঠালেন যে একটা সময় ছিল ওখান থেকে বসেই জঙ্গি হানা করানো হতো। দিল্লি, মুম্বাই, চণ্ডীগড়, গুয়াহাটি, চেন্নাই, লখনৌ, ফৈজাবাদ, বারাণসী, জয়পুর, সুরাট, নাগপুর, বলুন তো এমন কোন এলাকা আছে যেখানে জঙ্গিয়ানা হয়নি? এখানে জঙ্গিয়ানা হতো, আর ওরা ওখানে বসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এতদিন ধরে বলে এসেছে। আজকে মোদিজি এমন মেরেছে যে ওখানে বসে ইয়া আল্লাহ বলার সময় হয়ে গেছে। জনগণের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান? হ্যাঁ। পেহেলগাম আতঙ্কের পর যখন ভারত সরকার পিওকের আতঙ্কের ঘাঁটি ধ্বংস করে, তো তখন রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা ভারত সরকারকে ফুল সাপোর্ট করছি। কিন্তু এমন কি হলো যে রাহুল গান্ধী নিজের মত পাল্টে দিলেন? দেখুন, আমার মনে হয় এটার উত্তর কংগ্রেস পার্টি বা রাহুল গান্ধীজির হয়ে কোনো বক্তা দিতে পারবেন, কারণ কিন্তু এই যে পাল্টি খেয়ে যাওয়াটা কংগ্রেসের পার্টির প্রকৃতির মধ্যেই রয়েছে। আর এমনিতে যে সময়ে ওনাদের শাসন ছিল, ওনাদের তখন ফুল সাপোর্ট করারও দরকার ছিল না, শুধু সেনা যেটা করতে চাইছিল সেই ব্যাপারে শান্ত থাকলেই হতো। বারাক ওবামা ওনার বই প্রমিস ল্যান্ডে লিখেছেন যে 2010-এ মনমোহন সিংজির তথ্য অনুযায়ী 2008-এর পর ভারতীয় সেনা ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু কংগ্রেস সরকার কোনো ব্যবস্থা নিতে দেয়নি, কারণ তাদের মনে হয়েছিল এতে বিকল্প রাষ্ট্রবাদের বাতাবরণ তৈরিতে বিজেপির ফায়দা হবে। আর রাহুল গান্ধী এমন একজন ব্যক্তি যিনি 15 জুলাই 2011-তে বলেন, সন্ত্রাসবাদকে তো কোনোভাবেই আটকানো সম্ভব নয়, ইটস ইম্পসিবল টু স্টপ টেররিজম অ্যাট অল দ্য টাইমস। কিন্তু আপনি দেখুন, মোদিজি সরকার আসার পর গোটা ভারতে যে সন্ত্রাসবাদ হামলা হতো তা শুধু কাশ্মীরের 4 জেলার মধ্যে সীমিত রাখার সাফল্য লাভ করেছেন উনি। এই জন্য আমি বলতে চাইছি যে প্রধানমন্ত্রী মোদিজির জন্য কংগ্রেস পার্টি থেকে বিরোধিতা করো না, যদি সাপোর্ট করার হয় সম্পূর্ণ সাপোর্ট করো। मेरी हिम्मत को सराहो, मेरे हमराही बनो, मैंने एक शम्मा जलाई है हवाओं के खिलाफ।